গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি আবার একটা স্টাডি ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো আমি প্রথমে যেটা পড়ে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা উঠেই আজকে মানে পিএসসি যে এই যে ক্লার্কশিপের যে বইটা আছে তো সেই বইটা নিয়ে বসেছি। মানে বেশ কয়েকদিন হয়ে গেল আমরা পিএসসি মানে আমি পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেটটা করতাম এতদিন। তো এখন ভাবলাম যে না, 8টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, এখন বেশ কিছুদিন ধরে আমি ভাবছি এবার পিএসসি ক্লার্কশিপের এই যে বইটা আছে লীলা রয়ের ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট, সেখান থেকে আমি এক্সাম দিয়ে নেব যে আমি কত পাচ্ছি সেটা অ্যানালাইসিস করা। যেমন তোমার ধরো পিএসসি ক্লার্কশিপের এই যে কোয়েশ্চেনগুলো, প্রথমে এই বইটাতে দেখো এই যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে, কয়েকটা সালের প্রিভিয়াস ইয়ারের পরে এই যে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো এই প্র্যাকটিস সেটগুলো আমি এখন করে নেব। এই যে তোমরা জানো সকলেই যে ক্লার্কশিপ 100-র মধ্যে যে হয়, সে 100-র মধ্যে মানে 100টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে এই যে 40টা মতো জিকে থাকে, তার মধ্যে সমস্ত সাবজেক্ট ইনক্লুডেড থাকে। জিকে বলতে যত সাবজেক্ট বোঝায়, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন যা যা হয়, সায়েন্স, সমস্ত কিছু, কারেন্ট অ্যাফেয়ার্স। আর 40টা জিকে হলো। তারপরে এই দেখো 40 থেকে শুরু হচ্ছে ইংলিশটা কিন্তু বেশ ভালো, ইংলিশের ওয়েটেজটা ক্লার্কশিপের ক্ষেত্রে অনেকটা বেশি। তো ইংলিশটা আমার এখন মানে ফার্স্ট আজকে এক্সাম দেবো, দিয়ে দেখবো যে জিকে তো মোটামুটি একটা জানি যে মোটামুটি একটা জায়গায় আছে, হয়তো অনেকটাই পারবো, কিন্তু ইংলিশ তো অনেক দিন করা হয় না সেভাবে, মানে এইভাবে প্র্যাকটিস করা হয় না। তো আজকে এক্সাম দিয়ে দেখবো যে ইংলিশে কিরকম কি হচ্ছে। এই যে ইংলিশে 30টা থাকে, 40 থেকে 70 পর্যন্ত ইংলিশের কোয়েশ্চেন আছে এখানে। তারপরে নেক্সট হচ্ছে 30টা এই যে ম্যাথ থাকছে। তো আমি এখন এখানে এক্সাম দিয়ে নিই, দেখি কেমন হচ্ছে, জিকেতে কি অবস্থা, ইংলিশে কি অবস্থা সেটা দেখি। দেখার পরে কত কি মার্কস পাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কটা ঠিক গেল কটা ভুল গেল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই যে পিএসসি মিসলেনিয়াসের যে বইটা ছিল, যে বইটা থেকে আমি করছিলাম, তো মানে প্র্যাকটিস সেট 1টা করলাম, বললাম তোমাদেরকে যে আমি শেয়ার করব, তারপর আমি কত পাচ্ছি না পাচ্ছি, যেহেতু ফার্স্ট দিচ্ছি এক্সামটা। তো দেখো আমি এখানে পেয়েছি হচ্ছে জিকেতে 28টা ঠিক করেছি, 3টা ভুল করেছি, ইংলিশে 24টা ঠিক করেছি, 3টা ভুল করেছি, আর ম্যাথে 23টা ঠিক আর 2টা ভুল, টোটাল 75টা ঠিক হয়েছে, 8টা ভুল হয়েছে আমার। আর এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে, মানে 1/4, মানে 8টা ভুল গেছে, মানে 2টো ভুল, তার মানে 75 - 2 মানে 73 পেয়েছি আমি 100-র মধ্যে। যদিও আমি মানে প্রথম দিলাম তো অনেকদিন পর, তার জন্য। কিন্তু এখানে তো আমার মনে হয় 80 তো তুলে রাখতে হবে, কারণ আমি লাস্ট বারও ক্লার্কশিপের যে মেন্স সেটা আমি দিয়েছিলাম, সেখানেই তো আমার কত 75 কিংবা এরকম 75-এর ওপরে এরকম টাইপের নাম্বার ছিল, আমার এক্সাক্ট মনে নেই, তবে মনে হয় 75-এর ওপরেই ছিল নাম্বার, 75 থেকে 80-র মধ্যে, মানে এক্সাক্ট মনে করতে পারছি না। তো আগের বার প্রিলিমস এরকম ছিল, তো প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, করে আমি মেন্স দিয়েছিলাম, তো মেন্সে ডেসক্রিপটিভ একটু নাম্বারটা কম এসেছিল, তার জন্য আমার হয়নি একটুর জন্য। যাই হোক, এবার আবার দিতে হবে। তো দেখলাম কেমন কি আসে, অনেকদিন পর এক্সাম দিয়ে এবার ধীরে ধীরে এক্সাম দিতে দিতে পড়তে পড়তে, বিশেষ করে অঙ্কগুলো প্র্যাকটিস করা, ইংলিশগুলো করা, জিকে আর একটু রিভাইজ দেওয়া দিতে দিতে ইম্প্রুভ হয়ে যাবে। তো এই মার্কসটাকে 80+ তো আনতেই হবে। তো দেখা যাক কি হয়। এবার দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কোনগুলো হলো না। মানে এক্সাম তো এরকমই না, যে জানা কোয়েশ্চেন যেগুলো তুমি ধরো এখন মনে হচ্ছে খুব সহজ, কিন্তু মানে এক্সাম দিতে বসে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে সময়টা লাগলো সেটা হলো 1.5 ঘন্টা সময় দেওয়া হয় এখানে, তো 1.5 ঘন্টা, আমার 1 ঘন্টা লাগলো, টোটাল অঙ্ক টঙ্ক সবই করেছি আজকে। তো এই দেখো প্রথমে আমি এই কটা তো সবই পেরেছি জিকে। তারপর যেটা আমার অসুবিধা হলো সেটা হলো কলমকারি চিত্রের উদ্ভব কোথায় হয়েছে। কলমকারি অন্ধ্রপ্রদেশ মেইনলি, এবং তেলেঙ্গানাতে, তবে উদ্ভব হয়েছে কোথায়, অন্ধ্রপ্রদেশে। কলমকারি পড়ি না, কলমকারির এই পড়ি ড্রেস পরি, সেই কলমকারিগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশে উদ্ভব হয়েছে চিত্রের। আর এটা আমি পারিনি। তারপরে যেগুলো আমি পারিনি কিংবা ডাউট হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই কোয়েশ্চেনগুলো। আর হচ্ছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত, এটা আমি ভুল করেছি, এটা প্রপেন হবে। কারণ কি, প্রপেন যেটা সেটা এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজিতে প্রোপেন থাকে, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, যেহেতু এলপিজিতে প্রোপেন থাকে, তাই আলোক প্রদানকারী গ্যাস বা আলোকোজ্জ্বল গ্যাস যদি বলা হয় তাহলে হবে প্রোপেন। এটা একটা। আর হচ্ছে এই যে ইউএনএ সেক্রেটারি জেনারেল, এটা আমি মানে মোটামুটি একটা গেস করে করেছিলাম, একটু একটু জানা এরকম একটা হচ্ছে ট্রিগভিলি লি হচ্ছে ইউএনএস প্রথম সেক্রেটারি জেনারেল। এটা ইন্টারনেটে প্রথম সাথে, এটা আমি জানতাম আর্চি, কিন্তু এটা আমি ভুল করেছি। এর আগে আমি একবার পড়েছিলাম, পরে আমার মনে হলো আর্চি, ইন্টারনেটে প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে সেটা হচ্ছে আর্চি। এটা বললাম না, পরীক্ষার হলে তো এই জিনিসগুলোই হয়,
মানে একবার পড়েছি, কখনো হয়তো রিভিশন দেওয়া হয়নি, কখনো হয়তো দেখেছি, এরকম আর কি। আরচি হচ্ছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন। নেক্সট সিন্দাল হচ্ছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা কোথায় অবস্থিত? সিন্দাল, ওডিশা। এটা জানতাম না আমি, সিন্দাল, ওডিশা। আচ্ছা, শিমলিপাল যেমন ন্যাশনাল পার্ক ওডিশায়, তেমন সিন্দাল ও হাইড্রো পাওয়ার প্রজেক্ট এটা ওডিশার। এবারে এগুলো তো মোটামুটি হয়েছে। আর এই যে এটা একটু ডাউট হচ্ছিল, হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহকে নিয়ন্ত্রণ করে কি? মেডুলা অবলাঙ্গানা। আমরা যে ব্রিথ নিচ্ছি, ব্রিদিংটাকে সেটাকে রেগুলেট কে করছে? সেটা হচ্ছে মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা। আমরা ব্রিথ নেওয়ার সময় কিভাবে মনে হবে দিকে বলো তো? ব্রিথ নিচ্ছি, ব্রিথ নেওয়ার সময় আমাদের মেডুলা অবলাঙ্গাটা সেটা গতিপ্রবাহকে নিয়ন্ত্রণ করছে এটা। আর এই যে এটা যেমন আমি জানতাম না, সচিন তেন্ডুলকর 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? 100তম করেছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশকেই হারালেন 100তম বিরুদ্ধে বাংলাদেশ। এটা জানতাম না। নেক্সট হচ্ছে, আর দেখি কি ভুল করলাম। এইবারে হচ্ছে এইটা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার। এটা জানা ছিল, বোটানিক্যাল গার্ডেন হাওড়ার, এটা কলকাতায় হবে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কলকাতা, আমি এটা ভুল করেছি। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কলকাতা হলো। এইবারে এগুলো তো হয়েছে। মাই মাদার অ্যাট 66, এটা হবে কমলা দাসের লেখা। মাই মাদার অ্যাট 66, এটা কমলা দাসের লেখা। এটা আমি জানতাম না। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভুল করেছি শাহরুখ খান। এটা হবে সৌরভ গাঙ্গুলি 2023। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 3টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। এরকম আমার মোটামুটি অন অ্যাভারেজ 5টা কিন্তু ধরে রাখতে হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 40টার মধ্যে। এবার ওরা চাইলে 10টাও দিতে পারে, চাইলে 3টাও দিতে পারে। এখানে যেমন 3টা দিয়েছে, ঠিক নেই। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে মনোনীত করা হয়েছে? সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর হচ্ছে সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? থাইল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এটাও 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর রেড্ডি নাম শুনি আমি, এটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হবে। অন্ধ্রপ্রদেশ থেকে তো তেলেঙ্গানা হয়েছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি। এগুলো পরীক্ষার আগে এগুলো জেনে যেতে হবে আমাদের। এখন যেমন 2024-এর যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো প্রথম থেকে পড়তে হবে, কারণ পরীক্ষা হতে হতে জানি না, জুলাইয়ের আগে তো হবে না, জুলাই আগস্ট ধরো। তো ওই আর কি। এরপরে তো এরপর পেছাতে পারে, হয়তো আগাবে না। তো তার মানে 24-এর প্রথম থেকে খুব ভালো করে করতে হবে, আর 23-এর গুলো একটু একটু দেখে যেতে হবে। তো রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন। এটা হয়ে গেল। এই কটা তো দেখলাম ভুল কিংবা যেগুলো ডাউট হচ্ছিল সেগুলো শেয়ার করলাম। তারপরে ইংলিশ, বহুদিন পর ইংলিশ করতে বসলাম, মানে এইভাবে প্র্যাকটিস দিতে বসলাম। দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ইন অ্যান আই। ব্লাইন্ড ইন হয়, ব্লাইন্ডের সাথে সবসময় ইন হয়, একটা চোখে অন্ধ। ব্লাইন্ড ইন অ্যান আই। এবার এটা ভুল করেছি। তারপরে এইবার দ্য পুলিশ হ্যাজ বিটেন দ্য বয় বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্ট মানে কি? বিলো দ্য বেল্ট তাকে মেরেছে। বিলো দ্য বেল্ট মানে হচ্ছে আনফেয়ারলি মেরেছে, মানে কোনো রুলস রেগুলেশন ছাড়াই মেরেছে। বিলো দ্য বেল্ট মানে আনফেয়ারলি। এটা জানতাম না, আর এগুলো মোটামুটি জানতাম। এবার আমি যে কোয়েশ্চেনগুলো আমি জানি, কিংবা ধরো আমি সব কোয়েশ্চেনই তো মানে অ্যানালাইসিস যখন করি তখন শেয়ার করি, সেগুলো আমি কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস আনবো এরপরে প্র্যাকটিস সেট 1। এটার সবগুলো আমি যে কোয়েশ্চেনগুলো বাদ দিচ্ছি, বেশিরভাগই তো বাদ দিয়ে যাচ্ছি আমি, যেগুলো ডাউটফুল সেগুলো করছি এখানে। তো এই বাদ দেওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু এরপরে অ্যানালাইসিস যে সেটটা আসবে নেক্সট, সেখানে কিন্তু অবশ্যই আসবে। তো তোমরা কিন্তু দেখবে পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেটগুলো। তারপরে হচ্ছে ওয়ান হু হ্যাজ নো বিলিভ, এটা তো জানে অ্যাথেস্ট। আর হচ্ছে অপোজিট অফ অ্যামিকেবল, এই জিনিসগুলো খুব দেখবে কিন্তু তোমরা। এখানে অপোজিট আছে না, সিনোনিম আছে না, অ্যান্টোনিম আছে, এই পড়াশোনা ওয়ার্ডগুলো দেখবে। অ্যামিকেবল মানে ফ্রেন্ডলি, তার অপোজিট হবে হস্টাইল মানে শত্রুতাপূর্ণ। এবার ভিসিয়াসের হচ্ছে এবার এখন বলেছে মিনিং। এখানে দেখবে যে এটা বারবার, এটা আমারও প্রথম ভুল হতো। এখন আমি ইংলিশ কোশ্চেন দেখলেই বুঝি আগে সিনোনিম বলেছে না অ্যান্টোনিম বলেছে। তো হচ্ছে ভিসিয়াস, যেটা ভিসিয়াস মানে ভায়োলেন্ট বা ডেঞ্জারাস, এটা হবে হচ্ছে সিনিস্টার। সিনিস্টার মানে এভিল, অশুভ। সিনিস্টার আর ভিসিয়াস এটা একই হবে। এটা হচ্ছে মিনিং যেহেতু বলেছে। তারপর এগুলো মোটামুটি গেল। এটা হিয়ারিং মানে হচ্ছে অরাল, URL মানে হিয়ারিং এর সাথে রিলেটেড। এইবারে ব্যাস এইগুলো যেগুলো ছিল, বাদ বাকি ইংলিশের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তো ঠিকঠাকই হয়েছে আমার। আর হচ্ছে এই যে এখানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, এটা তো সকলেই জানো, পিরিয়ড অফ টাইম বোঝালে। আর এইখানে মোটামুটি ঠিক আছে। অ্যাকোয়েন্টেড উইথ, অ্যাকোয়েন্টেডের সাথে উইথ হয়। প্রিপোজিশন অনেকগুলো আসছে, প্রিপোজিশন আসছে কি দেখছি আমরা। তার মানে ইংলিশ যখন প্র্যাকটিসের দেখবো, কিংবা এরপরে প্রিভিয়াস ইয়ার আসবে এই চ্যানেলে, প্রিভিয়াস ইয়ারও করাবো আমি, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সবকিছু ধরে ধরে। তো যাই হোক, তো এই যে তার মানে কি বুঝলাম কি, যে প্রিপোজিশনগুলো আমাদের পড়তে হবে অ্যাকোয়েন্টেড উইথ। তার টপিক প্রিপোজিশন ধরে ধরে তোমরা যে যা বই পড়তে থাকো, কিংবা ইউটিউব ভিডিও দেখো। তারপরে এগুলো মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স করা, এটা ঠিকই গেছে। তারপরে হচ্ছে ডিল ইন মানে কি? ডিল ইন রাইস, ডিল ইন মানে ব্যবসা করা। তারপরে এইটা যেমন আমার ভুল গেছে, ইউ হ্যাভ টু সাইট অ্যান এক্সাম্পল অফ নাউন। নাউনের এক্সাম্পল সাইট মানে টু কোট করতে হবে, কোট করা, CIT, সাইট মানে টু কোট। আচ্ছা, এবারে তারপরে এই যে এটা যেমন পারিনি, দে ওয়ান্টেড টু কাম টু অ্যান
এন্ড হয়, এখানে এন্ড না হয়ে কাম টু অ্যান অ্যাসেন্ট ইন দিস ম্যাটার, অ্যাসেন্ট দেবে মানে বলেন অ্যাসেন্ট দেবে মানে এগ্রি হবে একটা প্রপোজালের প্রতি, টু এগ্রি টু অ্যান প্রপোজাল, কাম টু অ্যান অ্যাসেন্ট, ASSENT, এখানে অ্যাসেন্ট হবে। তারপরে আর একটা স্পেলিং বলছে গ্রেসিয়াস, মানে GRACIOS, গ্রেসিয়াস, এটা মনে হচ্ছিল তা বললাম না, গ্রেসিয়াস মানে করুণাময় বা মার্সিফুল যাই বলো। আনসাকসেসফুল, এটা ঠিক আছে। এটা কি দেখো, মিনিং দিয়েছে, এটা ভালো মতো দেখতে পেয়ে, এটা মিনিং দিয়েছে, সেটা হচ্ছে এগুলো সবগুলোর মানে এক। আর হচ্ছে আনসাকসেসফুল হচ্ছে মানে ফিউটাইল বা নিরর্থক বা ব্যর্থ, এটা ঠিকই করেছি আমি। কক অ্যান্ড বুল স্টোরি মানে ফেয়ারি টেল, আর এগুলো তো হলো। আর পাস্টার, PSTUR, পাস্টের মানে চারণভূমি যেটা তৃণক্ষেত্র, এটা আমি পারিনি, PASTURE, পাস্টার। আচ্ছা, টু ইট হাম্বল পাই মানে অ্যাপোলোজাইজ, এটা হচ্ছে BCS এর খুব মানে কি বলবো, খুবই ফেভারিট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বারবার আসে BCS এর ক্ষেত্রে, এটা তোমরা দেখবে, টু ইট হাম্বল পাই, আর মানে টু অ্যাপোলোজাইজ মানে। আর এগুলো তো মোটামুটি ঠিকই গেছে আমার। আর আচ্ছা, আরেকটা, দ্য ম্যানেজার অ্যান্ড ক্যাপ্টেন অফ দ্য টিম ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং, ওয়াজ প্রেজেন্ট, যেহেতু একজন মানুষকে বোঝাচ্ছে তাই এখানে ওয়াজ হবে। আর লাস্ট যেটা আছে সাফিসিয়েন্ট মানে কি অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত। এই আর কি কারেন্ট অ্যাফেয়ার্স গেল, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মানে আমার কোনগুলো ডাউট হয়েছে কিংবা পারিনি সেই জিনিসগুলো। আর এবার দেখো এই যে অঙ্ক যেগুলো, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমাদের দেওয়া হবে, প্র্যাকটিস সেটের অঙ্কগুলো। এবার যে অঙ্ক করাচ্ছেন যিনি, তো উনি প্র্যাকটিস সেটের অঙ্কগুলো দেবেন, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এই যে অঙ্কগুলো যেগুলো 25টা আছে সেগুলো করানো হবে। তো চ্যানেলটা তোমরা অবশ্যই দেখতে থাকবে, চ্যানেলের সাথে থাকবে। আর এই যে দেখলাম আমার তো বললামই যে কতগুলো অঙ্ক হয়েছে কতগুলো হয়নি, অনেক দিন পর এরকম প্র্যাকটিস সেটের অঙ্ক করতে বসলাম, তো অঙ্কে তো আনতেই হবে, 30-এর মধ্যে মোটামুটি 25+ তো আনতেই হবে মিনিমাম বলছে, আরো ভালো পারলে 27, 28 এরকম, আর মানে 30টা পারলে তো আরো ভালো হয়। এই আর কি, এই হলো আজকের প্র্যাকটিস সেট। আমি তো বললাম আমি 73 পেয়েছি আউট অফ 100 প্রথম পরীক্ষা দিয়ে, এরপর ধীরে ধীরে চেষ্টা করতে হবে বাড়ানোর। তো আমার মনে হয় যে এক্সাম যখন মক দিচ্ছে তখন যদি 70+ থাকে তাহলে মোটামুটি ঠিকই আছে, বাট চেষ্টা করতে হবে আরো বাড়ানোর, সেটা এক্সাম হলে তোমার মোটামুটি, আমার তো তাই আসে, মক যা দিই মকের থেকে এক্সাম হলে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি আসে। এই আর কি, তো আমার প্র্যাকটিস সেটটা হয়ে গেল পড়া। তো নেক্সট আমি কি পড়বো সেটা অবশ্যই তোমাদের সাথে দেখতে মানে শেয়ার করবো। প্র্যাকটিস সেটটা করার পরে তারপরে আমি বেশ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে অ্যাচিভার্স থেকে, সেটা দেখে করে নিচ্ছিলাম। তো তোমরা কোন বই থেকে কিংবা কোন ইউটিউব চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো সেটা আমার সাথে পারলে একটু শেয়ার করো। তো আমি যেমন অ্যাচিভার্সটা মাঝে মাঝে পড়ি, এবং ইউটিউবের নানান চ্যানেল আছে সেগুলো থেকে আমি মানে দেখতে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, বেশিরভাগ ইউটিউব থেকেই দেখে নোট করি। তো এখনো মানে এ মাসের তো আমার এখনো নোট করা হয়নি, মানে পরীক্ষার আগে আগে বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স করি, আর তাছাড়া এমনি যখন ইচ্ছা হয় একটু দেখি মাঝে মাঝে। তো চলো আজকে তোমাদের সাথে একটু কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করি। তো আজকে আমি শেয়ার করব যেটা, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক, সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট ডে, যে ডেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ডে, এবং তার থিম, ওই ডেটা ওই দিনে কেন পালন করা হয়। তো প্রথমে যেটা আসি সেটা খুব ইম্পর্টেন্ট একটা ডে, সেটা হচ্ছে 7 এপ্রিল, ওয়ার্ল্ড হেলথ ডে, ভীষণ ইম্পর্টেন্ট একটা ডে, ওয়ার্ল্ড হেলথ ডে। কবে? ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস, সেটা হচ্ছে 7 এপ্রিল। কেন পালন করা হয়? কারণ এই 7 এপ্রিল 1948, এই যে 1948 সালের এই 7 এপ্রিলই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO প্রতিষ্ঠিত হয়েছিল। তার জন্য এই যে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। যেমন হেলথটাকে আমাদের সবসময় এগিয়ে রাখতে হবে, এইভাবে নিমোনিক্সের সাথে মনে রাখতে হবে, হেলথটাকে এগিয়ে রাখতে হবে। তাই 7 এপ্রিল হচ্ছে, এপ্রিল মানে এগিয়ে রাখতে হবে, হেলথটাকে এগিয়ে রাখতে হবে 7-এ। তাই 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। কেন? কারণ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা তৈরি হয়েছিল 7 এপ্রিল 1948, 1948 সালে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবারে থিমটা কি? এবার হচ্ছে 76তম বর্ষ পালন করা হচ্ছে, এরকমও আসতে পারে যে ওয়ার্ল্ড হেলথ, যেটা হচ্ছে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, সেটা কততম? 76। যদি তোমরা জানো যে কবে প্রতিষ্ঠিত হয়েছে 1948-এ, তাহলে তোমরা বলতে পারবে যে কততম বর্ষ উদযাপিত হলো। এবারে থিম কি? এটা আসে, এবারে থিম হলো মাই হেলথ মাই রাইট, আমার স্বাস্থ্য আমার অধিকার, মাই হেলথ মাই রাইট।
এবার ওয়ার্ল্ড হেলথের থিম কি? ওয়ার্ল্ড হেলথের থিম হলো মাই হেলথ মাই রাইট, আমার স্বাস্থ্য আমার অধিকার হলো। এবার যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বললাম WHO, তার হেডকোয়ার্টার কোথায় সেটা আমাদের জানতে হবে। জেনেভা, জেনেভাতে তার হেডকোয়ার্টার। জেনেভা কোথায়? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের জেনেভা। হেলথের অবস্থা জেনে যা, এরকম ভাবে মনে রাখবে নিমোনিক্সের মাধ্যমে, হেলথের অবস্থা জেনে যা, তাই কি জেনেভাতে এর হেডকোয়ার্টার। জেনেভাটা সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভাতে কিন্তু আরো অনেক কিছুর হেডকোয়ার্টার। আর কিসের কিসের হেডকোয়ার্টার জেনেভা, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হলো মাই হেলথ মাই রাইট, এটা সবসময় বলতে থাকবে, তাহলেই দেখবে হয়ে গেল। মানে এইভাবে মনে করতে হবে, একটু পড়ে উঠে তার মাই হেলথ মাই রাইট, ব্যাস। এবার যখনই অপশনে দেখবে তখনই মনে পড়ে যাবে। এবার হলো আবার হেলথ সম্পর্কে জেনে যা, জেনেভাতে এরকম। এবার নেক্সট ডে, অনেক ডে আছে কিন্তু। 8 এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল রোমানি ডে, কারণ 8 এপ্রিল সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল রোমানি ডে পালিত হয়। বিশ্বের রোমান সংস্কৃতির ইতিহাস জনসাধারণের কাছে তুলে ধরার জন্য এদেশ এইটা পালন করা। এটা কতটা ইম্পর্টেন্ট মনে রাখবে। রোমানিকে এগিয়ে রাখার জন্য, রোমান সংস্কৃতিকে এগিয়ে রাখার জন্য, কিংবা ওটা সম্পর্কে জনসাধারণের কাছে তুলে ধরার জন্য রোমানি ডে 8 এপ্রিল। খুব একটা মনে হয় না যে ইম্পর্টেন্ট। তারপর ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, এটা মোটামুটি মানে মনে রাখতে পারো আর কি। হোমিওপ্যাথি ডে হচ্ছে হোমিওপ্যাথিটা, যেমন দেখো এলোপ্যাথিতে কি অনেক ওষুধ দেয়, আমি যেমন পার্টিকুলারলি মানে আমি এমন একজন মানুষ যে হোমিওপ্যাথিতে ভীষণ বিশ্বাস করি। তো হচ্ছে হোমিওপ্যাথি ডে হচ্ছে, হোমিওপ্যাথিকে আমি এগিয়ে রাখি। এটা এপ্রিল, 10th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হচ্ছে 10th এপ্রিল। এটা কেন পালন করা হয়? কারণ হচ্ছে হোমিওপ্যাথির অবদানকে স্বীকৃতি প্রদান করতে এই দিবস পালন করা হয় ঔষধ হিসাবে। এবছরের থিম হলো হোমিওপ্যাথি ডে হোমিও পরিবার ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। এই যে ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি ইনিশিয়েটিভের আন্ডারে হোমিও পরিবার ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, এটা হচ্ছে হোমিওপ্যাথি ডে থিম। হোমিওপ্যাথিকে এগিয়ে রাখবো 10th এপ্রিল। এবারে নেক্সট ন্যাশনাল সেবা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার হচ্ছে পার্কিন্স ডে, এটা মনে রাখতে পারো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবারে অনেকই তো আছে, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট অনেক কিছু মনে রাখতে পারো, কিন্তু আমি এত কিছু মনে রেখে সত্যি কথা বলতে আমি মনে রাখি না। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট দেখে ডেট পড়ে নি, যদি এর মধ্যে আসলো না আসলো নাই। যেগুলো জেনে রাখলে আমি কোনো কিছুতে কাজে লাগাতে পারবো। মানে দেখো ওয়ার্ল্ড হেলথ ডে যেমন পড়লাম, ওটা অনেকভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, স্ট্যাটিকে আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে, তার জন্য ওটা পড়ে রাখলাম এরকম টাইপের। তো নেক্সট হচ্ছে এটা যেমন সিয়াচেন ডে। সিয়াচেন ডে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কি জন্য আমাদের পড়তে হবে দেখো, এইখানে বলেছে 13ই এপ্রিল সেনাবাহিনীর তরফ থেকে পালিত হয় সিয়াচেন ডে। কেন? 1984 সালের এই দিনে ভারতীয় সেনাদের তরফ থেকে সূচনা করা হয়। 1984 সালে থেকে এটা পালন করা হয়। কারণ কি? অপারেশন মেঘদূত। এইটার জন্য আমি তোমাদেরকে সিয়াচেন ডেটা বলার চেষ্টা করলাম। এটা আমি কোয়েশ্চেনে দেখেছি, অপারেশন মেঘদূত ইজ রিলেটেড টু সিয়াচেন গ্লেসিয়ার। এবার মেঘদূত, সিয়াচেন মানে কি? অনেকটা উঁচুতে না, লাদাখে সিয়াচেন অনেকটা উঁচুতে, তার জন্য মেঘদূত মানে মেঘও তো অনেকটা উঁচুতে থাকে, ছুতে হবে। মেঘদূত দেখলেই সিয়াচেনের কথা মনে পড়বে, কারণ কি মেঘ অনেকটা উঁচুতে, ছুতে হবে। সিয়াচেন গ্লেসিয়ার এটাও অনেকটা উঁচুতে, তার জন্যই হচ্ছে অপারেশন মেঘদূত, এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের সাথে যুক্ত। আমি এভাবে মনে রেখেছি। অপারেশন মেঘদূতকে সম্মান জানাতে প্রতি বছর এই দিবস পালন করা হয়। হলো এবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা তো তোমরা সকলেই জানো, এটা তো জানতেই হবে। 13ই এপ্রিল 1919 সালে, এটা হিস্ট্রির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছে? 1919 সালে 13ই এপ্রিল। আনলাকি 13 বলে না অনেকেই, হয়েছে 13 তারিখে, 13 এপ্রিল, 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছে। এটা তো হিস্ট্রিতেও জানতে হবে আমাদের। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে, কত মানুষ মারা গেলেন, জেনারেল ডায়ারের নির্দেশে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, যার ফলস্বরূপ যে সকল নাগরিকদের মৃত্যু হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এই দিবস পালন করা হয়। তা 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ ডে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ডে হলো। এবার কবে হয়েছিল? 1919, এটা আসে। এবারে হচ্ছে কোয়ান্টাম ডে, অত ইম্পর্টেন্ট নয়। তারপরে হচ্ছে গার্ড ওয়ার্ল্ড ভালো ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। হিমোফিলিয়ার ডিজিজটা সম্পর্কে পড়ে রাখতে পারো। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার যেটা দেখা যায়, সেটাই মানে তোমার ধরো বলে না যে মানে রক্ত একবার মানে ব্লিডিংটা বন্ধ হয় না, একবার কেটে গেলে ইন্টারনালি ব্লিডিং হতেই থাকে, একবার রক্ত তঞ্চনই এদের মানে হয় না ঠিক মতো, ওর জন্য যাদের হিমোফিলিয়া রোগটা থাকে। 17ই এপ্রিল সারা বিশ্ব জুড়ে হিমোফিলিয়া দিবস পালন করা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া রোগ সম্পর্কে জনসচেতন, যেহেতু এটা বললাম জেনেটিক ডিজিজ, তাই জনসচেতনতা গড়ে তুলতে হবে। জনসচেতনতা গড়ে তুলতে এই দিবস পালন করা। বা থিম হলো ইকুইটেবল অ্যাক্সেস ফর অল, ইকুইটেবল অ্যাক্সেস ফর অল, রিকগনাইজিং অল ব্লিডিং ডিসঅর্ডার। এটা যেহেতু একটা ব্লিডিং ডিসঅর্ডার, তার জন্য ইকুইটেবল অ্যাক্সেস, সবার জন্য ইকুইটেবল অ্যাক্সেস থাকবে, এবং রিকগনাইজিং অল ব্লিডিং ডিসঅর্ডার, এটা যেহেতু একটা, এগুলোকে রিকগনাইজ করতে হবে। তাই 7th এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। হিমোফিলিয়া হচ্ছে 17, মনে রাখবেন 17তে হিমোফিলিয়া, 7 মানে আমার মনে হয় না খুব একটা আসতে পারে,
মানে মোটামুটি ইম্পর্টেন্ট, আসার মধ্যেও আছে। যেমন এগুলো যেমন একেবারেই মনে হচ্ছে না যে আসার মতো, কিন্তু পিএসসির কথা বলা যায় না, যা ইচ্ছা তাই দিতে পারে। এবারে নেক্সট এগুলো অতটা দরকার। লিভার ডে 19 এপ্রিল, লিভার সংক্রান্ত অসুখ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ দরকার নেই। এই যে এটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল সিভিল সার্ভিস, এটা যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমি সেগুলোই তুলেছি। 21 এপ্রিল, 21 আমরা এখন 21 সেঞ্চুরিতে বসবাস করছি। 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস। আমরা এই যে সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছি, সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, তার জন্য আমাদের প্রথমেই যে ডেটা জানতে হবে সেটা হচ্ছে 21 এপ্রিল, 21 এপ্রিল। কারণ সিভিল সার্ভিসটাকে আমরা এগিয়ে রাখছি। এবং 21 কিভাবে মনে রাখবে বলতো, সিভিল সার্ভিসটাকে কি, যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে আমার মতো, তারা কি সিভিল সার্ভিসটাকে জীবনের সবার প্রথমে টপমোস্ট প্রায়োরিটি দেয়, এবং তারা 21 বছর বয়স থেকে সিভিল সার্ভিস দেওয়ার জন্য এলিজেবল হয়। মানে তোমার গ্রাজুয়েশনের পর থেকে, মানে গ্রাজুয়েশনের মোটামুটি ধরতে পারো 21 তো হয় গ্রাজুয়েশন, মানে অ্যাভারেজে আমি বলছি বয়সটা, তার জন্য হচ্ছে 21 এপ্রিল সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস দিতে গেলে 21 বছর বয়স হতে হবে, এবং সিভিল সার্ভিসটাকে আমরা যারা দিই তারা এগিয়ে রাখি, তাই 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হলো। এটা কেন পালন করা হয়? কারণ সিভিল সার্ভেন্টদের সম্মান জানাতে প্রতি বছর এই দিবস পালন করা হয়। তুমি যদি ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট হতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে এই দিনটাই জানতে হবে। ইন্টারভিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা। বলো তো, তুমি তো সিভিল সার্ভিসের পরীক্ষা দিচ্ছ, তুমি সিভিল সার্ভেন্ট হতে চাও, সিভিল সার্ভিস ডে কবে বলো তো? তাহলে 21 এপ্রিল। কেন পালন করা হয় সেটা বলো তো? সিভিল সার্ভেন্টদের প্রতি সম্মান জানাতে। এবারে এটা তো মোটামুটি হলো। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা ডে। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 22 এপ্রিল। আর্থ এপ্রিল ইএ মিল আছে না, দেখো, আর্থ এপ্রিল, আর্থ ডে 22 এপ্রিল। আগের মার্চ পড়েছিলাম, মার্চে 22 মার্চ ওয়াটার ডে, ওয়াটার লাগবে, তারপরে আর্থে, ওয়াটার ডে হচ্ছে 22 মার্চ, আর 22 এপ্রিল আর্থ ডে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। 22 এপ্রিল ইউনাইটেড নেশনস কার তরফ থেকে পালন করা হয়, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, ইউনাইটেড নেশনস সেটা কবে তৈরি হয়েছে, তার হেডকোয়ার্টার কি, ইউএন ডে কবে, এগুলো আমাকে বলো। ভীষণ ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনসটা তোমরা লুসেন্ট থেকে আমি পড়েছি, লুসেন্টের স্ট্যাটিক জিকে বইটা বেশ ভালো। অনেকে বলো কোথা থেকে, আমি লুসেন্ট থেকে স্ট্যাটিক জিকেটা অনেকটা আগে পড়েছিলাম, অনেকদিন আগে পড়েছিলাম যখন প্রথম প্রিপারেশন শুরু করি। তো আর তাছাড়া ইউটিউবের যে কোনো একটা টপিক ধরে আর কি ভিডিও সার্চ করে পড়ি। তো ইউএন এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। কবে তৈরি হয়? 1945-এ তৈরি হয়। আর ইউএন মানে হয় 24 অক্টোবর সম্ভবত, অনেকদিন আগে পড়েছি তো ভুলে হতে পারে না, 24 অক্টোবরই হবে। 24 অক্টোবর 1945-এ তৈরি হয়েছে, তাই 24 অক্টোবর ইউএন ডে এরকম মানে পালন করা হয়। তো কতগুলো অর্গান আছে ইউএন এর? 6টা অর্গান আছে। কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে? কয়টা মেম্বার ইউনাইটেড নেশন? ইউনিয়ন মনে হয় মানে ল্যাঙ্গুয়েজ কয়টা? 6টা সম্ভবত। আর মানে টোটাল মেম্বার হচ্ছে 15টা, তার মধ্যে 5টা পার্মানেন্ট আর হচ্ছে 10টা নন পার্মানেন্ট। ওই 10টা নন পার্মানেন্ট মেম্বারের মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া। ইউএন এর ইউএন সম্পর্কে অনেক হয়ে গেল। কবে প্রতিষ্ঠিত হয়? ইউএন ডে কবে? হচ্ছে 24 অক্টোবর 1945-এ তৈরি হয়। ইউএন ডে হচ্ছে 24 অক্টোবর। আর তাও তোমরা একটু দেখে নিও তো এটা। আর কি জানে বললাম, কতগুলো অর্গান? 6টা অর্গান থাকে। মানে যেমন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর মধ্যে একটা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা, এরকম 6টা আছে। তারপরে কতগুলো ল্যাঙ্গুয়েজ? 6টা ল্যাঙ্গুয়েজ থাকে। আর কতগুলো পার্মানেন্ট মেম্বার? 10 জন, তার মধ্যে 5টা পার্মানেন্ট, 10 জন টোটাল মেম্বার ইউএন এর। আর হচ্ছে 10টা নন পার্মানেন্ট। ওই নন পার্মানেন্টের মধ্যে একটা ইন্ডিয়া। এরকম ইউএনটা ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য বললাম আর কি ইউএন সম্পর্কে স্ট্যাটিক। সারা বিশ্ব জুড়ে পালিত ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। এটা পালন করে পৃথিবী ও মানুষের জন্য শান্তি বজায় রাখার জন্য। পৃথিবী ও মানুষের জন্য যাতে শান্তি বজায় থাকে। পৃথিবীতে আমরা কিসের জন্য আমরা চাই? সবার লক্ষ্য কি? আমরা যা কিছু করছি না কেন, এই যে আমরা এত পড়াশোনা করছি, চাকরি পেতে, যে সবকিছু কি জীবনে যেন একটা শান্তি পায়, জীবনে একটা যদি আমাদের হচ্ছে ভালো মানে টাকা পয়সা আসে, পরিচিতি আসে, মানুষের জন্য মানে কিছু না কিছু করতে পারি, তো তাতে কি হবে? তাতে একটা জীবনে একটা শান্তি থাকবে না? তো এই শান্তি, পৃথিবী ও মানুষের জন্য শান্তি বজায় রাখার জন্য এই আর্থ ডে পালন করা হয় 22 এপ্রিল। এবছরের থিম ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ডে। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে থিম হচ্ছে প্লাস্টিক্স নিয়ে, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। প্ল্যানেটকে প্লাস্টিক মুক্ত করতেই হবে, উপায় নেই, নাহলে আমরা কেউ বাঁচতে পারবো না আগামী কিছু বছরের মধ্যে। মানে প্লাস্টিকের পুরো একদম জানি একদম ঢিপি হয়ে গেছে চতুর্দিকে। এখন মানুষের শরীরেও কত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স, তো হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে থিম। এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। আর ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বুক ডে 23 মনে রাখতে পারো আর কি, 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। খুব একটা ইম্পর্টেন্ট নয়। আরও আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কিসের জন্য? আমরা ধরো অনেকে সিভিল সার্ভিস দিচ্ছি, বিডিও হতে চাই, ভিডিওতে কি কাজ করবো আমরা, তাই না? ব্লক লেভেলে কাজ করবো, তার নিচে হচ্ছে পঞ্চায়েত, এরকম। তো পঞ্চায়েত ডে তো আমাদের ভীষণ পড়তেই হবে।
তো ন্যাশনাল পঞ্চায়েতের রাজের 24শে এপ্রিল। এই পঞ্চায়েতের রাজকে আমরা এগিয়ে রাখবো পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশনের জন্যই তো পঞ্চায়েতের রাজ তৈরি হলো না, মানে আরো গ্রাসরুট লেভেলে কাজ করবে তার জন্যই তো তো ন্যাশনাল পঞ্চায়েতের রাজ ডে কবে, পঞ্চায়েতকে এগিয়ে রাখবো 24 এপ্রিল, 24শে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। এবং কেন পালন করা হয় দেখো, 24শে এপ্রিল সারা বিশ্বজুড়ে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে পালিত হয় কারণ 1993 সালের এই দিনটিতে দেশের পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এই ঘটনাকে স্মরণে করে রাখতে প্রতি বছর এই দিবস পালিত হয়। 2010 সালে প্রথমবার এই দিবস পালন করা হয়। তাহলে কেন, কারণ হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এবার কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হলো যে পঞ্চায়েতকে কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, তার মাধ্যমে পঞ্চায়েতকে সেটা আমাদের কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। আর এটা কেম ইনটু ফোর্স, এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা সেটা কেম ইনটু ফোর্স হয়েছিল হচ্ছে 24শে এপ্রিল 1993, এটা কার্যকরী হয়েছিল। তার জন্য 24শে এপ্রিল 1993 আমরা পঞ্চায়েত রাজ ডে পালন করে থাকি। তো দেখো একটা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়লাম, সেখান থেকে আমরা কনস্টিটিউশনে ঢুকে গেলাম। এইভাবেই বুঝতে হবে যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিকে কিংবা স্ট্যাটিক জিকে কোন কোন সাবজেক্টের সাথে জড়িত। হয়ে গেল, সিভিল সার্ভিস দিতে যাচ্ছ তোমাকে তো এগুলো পড়তেই হবে, এগুলো প্রিলিমিনারিতে বারবার আসে কিংবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি শেয়ার করলাম, এগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, স্টেটের যে কোনো পরীক্ষা, তারপর সেন্ট্রালের পরীক্ষা, রেলের পরীক্ষা, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে আরো অনেক টপিক আছে, সে একদিনে তো অত টপিক পড়া যায় না, মানে মাসের টপিক একটা অল্প অল্প করে এক একদিন এক একটা টপিক পড়লেই আমার মনে হয় ভালো হয়। আমি তো সেই হিসাবেই পড়ার চেষ্টা করি। আর যখন অনেক প্রেশার থাকে তখন হয়তো মানে চেষ্টা করি যে অনেকগুলো পড়ার পরীক্ষার আগে আগে। তো যাই হোক, আমাদের এখন এই যে অ্যাচিভার্স থেকে যে ইম্পর্টেন্ট ডে গুলো ছিল সেটা এপ্রিলের ইম্পর্টেন্ট ডে কভার হয়ে গেল। তো তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটা কেমন লাগলো, মানে এই যে আমি ডে গুলো ইম্পর্টেন্ট করলাম সেটা কিন্তু কমেন্টে জানাবে। এবার নেক্সট কি পড়বো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনের কিছু কিছু যেগুলো শেয়ার করার মতো যে পড়াগুলো, যেমন অঙ্ক করলাম সেগুলো তো আর সবসময় শেয়ার করা যায় না, কিংবা অন্য কিছু ডেসক্রিপটিভ করলাম সেগুলো শেয়ার করা যায় না, যেটা শেয়ার করার মতো তো সেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো। প্রতিদিনের মতো আজকেও আমি যে সিরিজটা শুরু করেছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে আমি রোজ মানে ইংলিশটা যেগুলো ভোক্যাব আছে যে কয়েকটা পারি ভোক্যাব পড়ে তারপরে ঘুমানোর চেষ্টা করি যাতে ভোক্যাবগুলো মাথায় গেঁথে যায়। তো আজকেও বেশ কিছু ভোক্যাব পড়ে নিয়েছি। সেগুলো প্রথমটা হলো অ্যামেচিওর। অ্যামেচিওর মানে হচ্ছে যে নন প্রফেশনাল বা যে নতুন কিছু শিখছে, লার্নার বা বিগিনার, কোনো একটা বিষয় তোমরা নতুন শিখছো তখন তোমাকে অ্যামেচিওর বলাবে। তার মানে কি, মানে তুমি কতটা বেশি ম্যাচিওর নয় ওই বিষয়ে, এভাবে মনে রাখতে পারো। আর এটা মানে হচ্ছে নোভিস। নোভিস মানে এই বিষয়ে বড্ড নোভিস ছেলেটা বা মেয়েটা, নোভিস মানে নতুন, নবীন, নোভিস নবীন, এটা সকলেই হয়তো শুনেছো। এবার নেক্সট হচ্ছে তার সিনোনিম আরেকটা অ্যাপ্রেন্টাইজ, আনারি বা শিক্ষার্থী, এখনো শিখছে মানে আনারি, লোকটা এটা আনারি মানে অ্যাপ্রেন্টাইজ, এটা যেমন আমার জানা ছিল না তার জন্য আমি দাগিয়ে রেখেছি। আনারি মানে অ্যাপ্রেন্টাইজ, যেটা হচ্ছে নোভিসের সিনোনিম। গ্রিন হর্ন, অনেকে মানে গ্রিন হর্ন, এটা যেমন শোনা ওয়ার্ড আমিও শুনেছি। গ্রিন হর্ন মানে এখনো ছেলেটা গ্রিন হর্ন বা মেয়েটা গ্রিন হর্ন মানে এখনো অনভিজ্ঞ আছে, অনভিজ্ঞ যুবক বোঝাতে গ্রিন হর্ন ব্যবহৃত হয়। এবার হচ্ছে ফ্লেজলিং। ফ্লেজলিং মানে কি, ফ্লেজলিং লোকটা বড্ড অনভিজ্ঞ এই বিষয়ে, ফ্লেজলিং মানে অনভিজ্ঞ, এটাও আমার জন্য নতুন। আর নিওফি বা নিওফাইট যাই বা না কেন, সেটা মানে হচ্ছে সদ্য দীক্ষিত ব্যক্তি, কোন একটা বিষয়ে কেবল সে দীক্ষিত হয়েছে, ধর্মে কেবল দীক্ষিত হয়েছে, এরকম একটা নিওফি বা নিওফাইট হলো। অ্যামেচিওরের দেখো একটা ওয়ার্ড কিন্তু কতগুলো সিনোনিম, সব মনে রাখতে হবে। অ্যামেচিওর, নোভিস, অ্যাপ্রেন্টাইজ, গ্রিন হর্ন, ফ্লেজলিং, আর আরেকটা কি নিওফি। নেক্সট এবার হচ্ছে ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল আমরা সকলেই শুনেছি, ক্ষতিকারক। ক্ষতিকারক বোঝাতে যে কোনো কিছু, দেখবে এই যে আমি ওয়ার্ডগুলো ইউজ করছি এগুলো কিন্তু শুধু ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম পড়ার ক্ষেত্রে নয়, এগুলো হচ্ছে মানে সেগুলো তো কাজে লাগবেই। ধরো আপকামিং WBCS বলো, ক্লার্কশিপ, মানে যে পরীক্ষা ইংলিশ থাকে, অবজেক্টিভ ইংলিশ, কিংবা এসএসসি, এগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, MTS, যে পরীক্ষায় থাকে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার ধরো ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা রাইটিং লিখতে গেলে তোমাকে হার্মফুল ওয়ার্ডটা লিখতে হবে, সবাই তো হার্মফুলই লিখবে যে এটা পরিবেশের জন্য হার্মফুল। তুমি যদি লেখো ডেট্রিমেন্টাল, বিষয়টা কেমন হয়, ক্ষতিকারক, এটা একটু ভালো হলো। আরো ভালো হয় যদি তুমি লেখো ডেলিটেরিয়াস। এটা আমার জানা ছিল না, আমি ডেট্রিমেন্টালটা জানতাম ক্ষতিকারক, কিন্তু ডেট্রিমেন্টাল মানে এবার মানে ডেট্রিমেন্টাল ডেট মানে এমনই ক্ষতিকারক যে মৃত্যু ডেকে আনবে, মানে মনে রাখার জন্য আমি বলছি। ডেট্রিমেন্টাল মানে হার্মফুল, বা যেটাকে আমরা বলতে পারি
ডেলিটেরিয়াস, ডেট্রিমেন্টাল ডেলিটেরিয়াস, এটা বারবার বলতে থাকবে। এবার নেক্সট হচ্ছে টেস্টিফাই। টেস্টিফাই মানে টেস্টিফাই করছে মানে কোনো কিছু সাক্ষ্য দিচ্ছে, টেস্টিমনি থেকে টেস্টিফাই। টেস্টিফাই মানে কিছু সাক্ষ্য দেওয়া, টু গিভ এভিডেন্স, এভিডেন্স দেওয়া। টেস্টিফাই মানে টেস্ট করছে, টেস্ট করে সাক্ষ্য দিচ্ছে মানে সাক্ষ্য দেওয়া বা টু গিভ এভিডেন্স। আর মনে রাখার জন্য তোমরা এদিক ওদিক করে একটু মনে রাখতে পারো যেটা মাথায় আসে আর কি। এবার অ্যাফার্ম। অ্যাফার্ম মানে কি? অ্যাফার্ম মানে কোনো কিছু নিশ্চিত করা, মানে সাক্ষ্য দিয়ে নিশ্চিত করেছে এরকম একটা। এই টেস্টিফাই সিনোনিম হচ্ছে অ্যাফার্ম বা নিশ্চিত করা, মানে অ্যাফার্মেশন। আমি এই বিষয়ে অ্যাফার্মেশন দিয়ে দিলাম, মানে একদম নিশ্চিত করে বললাম এরকম। অ্যাফার্মেশন মানে নিশ্চিত করা, এটা হচ্ছে সিনোনিমের টেস্টিফাই হতে পারে। তারপরে যে অ্যাভো। অ্যাভো মানে কি? শপথপূর্বক বলা বা দোষ স্বীকার করে না, অ্যাভো। অ্যাভোটাও টেস্টিফাই সিনোনিমাস বলতে পারো। অ্যাভো মানে হচ্ছে, এটা আমার জন্য একটু অজানা এই ওয়ার্ডগুলো আসলে, এটা অ্যাভোটা। অ্যাভো হচ্ছে দোষ স্বীকার করা বা শপথপূর্বক বলা, অ্যাভো। আর অ্যাসার্ট। অ্যাসার্ট মানে কি? প্রমাণ করা। সবই টেস্টিফাইয়ের হচ্ছে সিনোনিম। এবার নেক্সট হচ্ছে রিফিউট। আগের দিনে পড়েছিলাম রিফিউট মানে কন্ট্রাডিক্ট করছে কোনো বিষয়ে, মানে ধরো অস্বীকার করছে, মানে ডিনাই করছে ট্রুথটা, সত্য যেটা সেটা ডিনাই করছে। সেক্ষেত্রে এর আগের দিন পড়েছিলাম কিন্তু কন্ট্রাডিক্টের সিনোনিম হচ্ছে রিফিউট। এই রিফিউট মানেও তাই, মানে কোনো কিছু খণ্ডন করছে বা ভুল প্রমাণ করছে বা অস্বীকার করছে। এর উদাহরণ হচ্ছে, এর সিনোনিম হচ্ছে ডিসপ্রুভ বা অপোজ। ডিসপ্রুভ করছে বা অপোজ করছে, রিফিউট করছে। এই হলো আজকের সিনোনিম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। আর হচ্ছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।